মাত্র ২৫ কিলোমিটারের দীর্ঘ ম্যাকোয়ারি আইল্যান্ড বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি হিসেবে বিখ্যাত হয়ে উঠেছে। তবে এই দ্বীপে যেসব পরিবেশগত সমস্যা হয়েছে, এমন সমস্যা খুব কম দ্বীপে হয়েছে। এই দ্বীপটি দেখতে খুবই শান্ত এবং রৌদ্রোজ্জ্বল, কিন্তু কিছু প্রাণী এখানে এসেছিল যারা এই দ্বীপের পুরো বাস্তুতন্ত্র ধ্বংস করে দিয়েছিল। এই বিপজ্জনক পরিস্থিতির কারণ ছিল মানুষ নিজেই। মানুষের অসতর্ক কাজেই এই ক্ষতি হয়। কিন্তু পরে যখন এই দ্বীপটিকে বাঁচানোর দায়িত্ব নেওয়া হয়েছিল, তখন সেখানকার সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাকি বিশ্বকে অবাক করে দিয়েছিল। আজকের সময়ে এই ধরনের পুনরুদ্ধার প্রচেষ্টা খুব কমই দেখা যায়। কারা ছিল সেই দানব প্রাণীগুলো যারা ধ্বংস ছড়িয়েছিল? সেই দানব প্রাণীরা কারা ছিল এবং যারা ভেবেছিল যে এই দ্বীপটিকে বাঁচানো যাবে না, তারা কি এটিকে বাঁচাতে পেরেছিল? বিশ্বের বিস্ময়ের আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাব। ম্যাকোয়ারি আইল্যান্ড প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ। তবে এই দ্বীপের অন্ধকার গল্প শুরু হয়েছিল 1810 সালে, যখন কিছু সমুদ্র ভ্রমণকারী আনুষ্ঠানিকভাবে এটি প্রথমবারের মতো আবিষ্কার করেছিলেন। যখন তারা প্রথম এই দ্বীপে এসেছিল, তখন এই জায়গাটি স্বর্গের চেয়ে কম মনে হয়নি। খুবই সুন্দর এবং শান্তিপূর্ণ এবং সম্পূর্ণরূপে অপরূপ প্রকৃতিতে পরিপূর্ণ। তারা এখানে হাজার হাজার এলিফ্যান্ট সিল এবং রয়্যাল পেঙ্গুইন দেখতে পেল, যারা এখানে খুব শান্তিতে বসবাস করছিল। শুধু তাই নয়, সেখানে থাকা ঘাস দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সেই ঘাসগুলো মানুষের চেয়ে বেশি লম্বা ছিল। এছাড়াও তারা প্রথমবারের মতো অনেক অদ্ভুত উদ্ভিদ এবং গাছপালাও দেখতে পেল। এই দ্বীপের সবচেয়ে বিশেষ বিষয় ছিল যে এখানকার প্রাণীদের খুব বেশি শত্রু ছিল না। অর্থাৎ এখানকার বন্য প্রাণীরা কোনো ভয় ছাড়াই খুব শান্তিতে জীবনযাপন করছিল। কিন্তু এখান থেকেই এই দ্বীপের সমস্যা শুরু হয়, যখন শিকারীরা জানতে পারে যে এই দ্বীপে প্রচুর সংখ্যক এলিফ্যান্ট সিল এবং পেঙ্গুইন বাস করে। তারপর তারা প্রথমবারের মতো ম্যাকোয়ারি দ্বীপে পৌঁছালো, আর তখনই এই সুন্দর দ্বীপটির ধ্বংসের শুরু হলো। যখন এই শিকারীরা এলিফ্যান্ট সিল এবং পেঙ্গুইনদের হত্যা এবং হরণ করার জন্য একটি বড় নৌকায় এই দ্বীপে পৌঁছেছিল, তখন তাদের সাথে কিছু অবাঞ্ছিত অতিথিও এই দ্বীপে প্রবেশ করেছিল, এবং তারা ছিল ছোট কিন্তু বিপজ্জনক। তারা ছিল ইঁদুর, যারা নীরবে জাহাজে লুকিয়ে এখানে পৌঁছেছিল। প্রথমে কেউ এই ইঁদুরগুলোর দিকে খুব একটা মনোযোগ দেয়নি, কারণ তারা খুব নীরবে এই নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটি তখন সামনে এসে দাঁড়ালো, যখন মানুষ তাদের প্রজনন ক্ষমতা বুঝতে পেরেছিল। সাধারণত একটি স্ত্রী ইঁদুর একসাথে 12 থেকে 20টি বাচ্চা জন্ম দিতে পারে, এবং তাদের গর্ভধারণের সময়কাল মাত্র 19 থেকে 21 দিন। অর্থাৎ তারা মাসে 2 বার বাচ্চা জন্ম দিতে পারে, এবং আশ্চর্যের বিষয় হলো তাদের বাচ্চারা মাত্র 4 থেকে 5 সপ্তাহে পরিণত হয়, এবং তারাও প্রজনন শুরু করে। অর্থাৎ মাত্র 6 মাসে একটি প্রাপ্তবয়স্ক ইঁদুর তার বংশ থেকে 500 থেকে 1000 পর্যন্ত নতুন ইঁদুর তৈরি করতে পারে। তাহলে আপনি ভাবুন, যখন মাত্র একটি ইঁদুর এত ক্ষতি করতে পারে, তখন সেই জাহাজ থেকে আসা সমস্ত ইঁদুর একসাথে এই ম্যাকোয়ারি আইল্যান্ডকে ইঁদুরের দ্বীপে পরিণত করে। এই দ্বীপে এই ইঁদুরগুলোকে থামানোর জন্য কোনো প্রাকৃতিক শত্রু ছিল না, তাই এই ইঁদুরগুলো কোনো ভয় ছাড়াই পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে, এবং তারপরে তারা পাখির ডিম, তাদের বাচ্চা, গাছপালা, ফুল ফল যা কিছু দেখেছিল তা খেয়ে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। যখন এই সমুদ্র শিকারীরা দেখল যে সর্বত্র কেবল ইঁদুরই দেখা যাচ্ছে, তখন তারা সিদ্ধান্ত নিল যে এই ইঁদুরগুলোকে নির্মূল করতে হবে। এবার তারা একটি নতুন ধারণা গ্রহণ করলো। তারা এই দ্বীপে কিছু বিড়াল রেখে গেল, যাতে তারা এই ইঁদুরগুলোকে মেরে তাদের সংখ্যা কমাতে পারে। কিন্তু এখান থেকে ম্যাকোয়ারি আইল্যান্ডের দ্বিতীয় ধ্বংস শুরু হলো। এই শিকারীরা ভেবেছিল যে এই বিড়ালগুলো সমস্ত ইঁদুর খেয়ে ফেলবে এবং সমস্যাটি শেষ হয়ে যাবে, কিন্তু ঠিক বিপরীতটা ঘটেছিল। ইঁদুর মারার পরিবর্তে এই বিড়ালগুলো আইসল্যান্ডের সামুদ্রিক পাখিদের আক্রমণ করতে শুরু করে, কারণ ইঁদুরের চেয়ে পাখি ধরা এবং খাওয়া তাদের পক্ষে অনেক সহজ ছিল। ধীরে ধীরে এই বিড়ালগুলো তাদের দেখা প্রতিটি পাখিকে আক্রমণ করতে শুরু করে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে একটি ধারণা অনুসারে এই বিড়ালগুলো প্রতি বছর প্রায় 60,000 পাখি, অর্থাৎ প্রতিদিন প্রায় 160টা পাখি হত্যা করে এবং খেয়ে ফেলে। এই গণহত্যার কারণে এই আইসল্যান্ডের অবস্থা খুব খারাপ হয়ে যায়, বিশেষ করে প্যারাকিট নামক একটি পাখির প্রজাতি, যারা একসময় এখানে খুব সুখী জীবনযাপন করত, তারা সম্পূর্ণরূপে
সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এই বিড়ালগুলো এই সুন্দর পাখিগুলোকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। এটি সত্যি একটি ভীতিকর এবং দুঃখজনক পরিবেশগত ট্র্যাজেডিতে পরিণত হয়েছিল। একদিকে এই বিড়ালগুলো বিরল পাখিদের খাচ্ছিল, অন্যদিকে এই ইঁদুরগুলোকে মারার জন্য তখনও কেউ ছিল না, এবং সেই ইঁদুরগুলো কোনো ভয় ছাড়াই দিন দিন তাদের সংখ্যা বাড়িয়ে চলেছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে এই ইঁদুরের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে তারা এই বিড়ালগুলোকেও ভয় পাচ্ছে না। সেখানে কেবল ইঁদুর এবং বিড়ালই রাজত্ব করছিল, এবং এখান থেকেই এই দ্বীপের তৃতীয় ধ্বংস শুরু হয়েছিল এক নতুন রূপে। আসলে সমুদ্রে দীর্ঘ দূরত্ব ভ্রমণকারী নাবিকরা প্রায়ই তাদের জাহাজে খরগোশ রাখে। যদি যাত্রার সময় কোনো দুর্ঘটনা ঘটে এবং খাবার ফুরিয়ে যায়, তবে বেঁচে থাকার জন্য তাদের খাওয়া যায়। এই দ্বীপের কাছেও একই রকম ঘটনা ঘটেছিল। একটি জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই জাহাজে থাকা সমস্ত খরগোশ কোনোভাবে বেরিয়ে সরাসরি এই দ্বীপে পৌঁছে যায়। তারপর যা হলো, এই দ্বীপে আগে যে সৌন্দর্য ছিল তা দ্রুত অদৃশ্য হয়ে যেতে শুরু করে। এই খরগোশগুলো এই দ্বীপের সমস্ত ঘাস, ছোট গাছপালা সবকিছু খেয়ে ফেলে। একসময় সবুজ এবং স্বর্গের মতো ম্যাকোয়ারি দ্বীপটি এখন ধীরে ধীরে নির্জন মরুভূমিতে পরিণত হতে লাগলো। এখন প্রশ্ন উঠতে পারে যে যেহেতু এই দ্বীপে বিড়াল আগে থেকেই ছিল, তাই তারা কি খরগোশ মারতে পারতো না? আসলে সাধারণত বনে পাওয়া বন্য বিড়ালরাই বড় খরগোশ শিকার করত, কিন্তু ম্যাকোয়ারি আইল্যান্ডের বিড়ালগুলো ছিল আমাদের বাড়িতে রাখা গৃহপালিত বিড়াল। এই বিড়ালগুলো সহজেই ছোট খরগোশের বাচ্চা মেরে ফেলতে পারত, কিন্তু বড় খরগোশগুলো ধরা এবং মেরে ফেলার জন্য তাদের আরও শক্তির প্রয়োজন ছিল, যা তাদের ছিল না। এছাড়া সামুদ্রিক পাখি শিকার করা এই বিড়ালদের জন্য একটি সহজ এবং কম শক্তি ব্যয়কারী কাজ ছিল, তাই তাদের সম্পূর্ণ মনোযোগ কেবল সেই পাখিদের উপরই ছিল। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে এই খরগোশগুলোকে মেরে ফেলার জন্য কোনো প্রাকৃতিক শত্রুও ছিল না, এই খরগোশগুলোকে খাওয়ার জন্য কোনো শিকারীও ছিল না, এবং এমনকি এই বিড়ালগুলো কোনো বিপদের মধ্যে ছিল না। ইঁদুর, খরগোশ এবং বিড়াল এই তিন প্রজাতি কোনো ভয় ছাড়াই দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। কয়েক মাসের মধ্যেই এই খরগোশের সংখ্যা 1 লক্ষেরও বেশি বেড়ে গিয়েছিল। অর্থাৎ এই খরগোশগুলো এই দ্বীপে পৌঁছানোর সাথে সাথেই ম্যাকোয়ারি আইল্যান্ডের অবস্থা কতটা ভয়াবহ হয়ে উঠল তা আপনি কল্পনা করতে পারেন, যে তারা সেখানকার সমস্ত ঘাস এবং ছোট গাছপালা খেয়ে ফেলেছিল, যার ফলে সেখানকার মাটির গ্রিপ দুর্বল হয়ে পড়েছিল, এবং তারপরে একটি অত্যন্ত বিপজ্জনক ফলাফল বেরিয়ে আসে। 2006 সালে এই দ্বীপে একটি বড় ভূমিধসের ঘটনা ঘটে। মাটির গ্রিপ দুর্বল হওয়ার কারণে হঠাৎ ভূমিধসের ফলে শত শত রয়্যাল পেঙ্গুইন পাথরের নিচে চাপা পড়ে মারা যায়। এই ঘটনাটি সেখানকার বাস্তুতন্ত্রের জন্য একটি বড় ধাক্কা ছিল। এখন এই দ্বীপে বসবাসকারী এই তিনটি প্রজাতি, ইঁদুর, বিড়াল এবং খরগোশ, একসাথে এই পুরো বাস্তুতন্ত্রকে সম্পূর্ণরূপে পরিবেশগত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। যে কোনো সময় যে কোনো জায়গায় ভূমিধস ঘটছিল। সেখানকার সমস্ত সবুজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। পাখিদের জন্য কোনো নিরাপদ স্থান ছিল না, বাসা তৈরির জন্য গাছপালা অবশিষ্ট ছিল না। এমনকি যদি কোনো পাখি কোনোভাবে ডিম দেয়, তবে সেই ডিমগুলো এই প্রাণীদের জন্য সহজ শিকার হয়ে উঠত। ইঁদুর এবং বিড়ালরা তাৎক্ষণিকভাবে তাদের খুঁজে বের করে খেয়ে ফেলত। এখন এটা স্পষ্ট যে ম্যাকোয়ারি দ্বীপ, যা একসময় জীববৈচিত্র্যের প্রতীক ছিল, তা এখন সম্পূর্ণরূপে একটি পরিবেশগত দুর্যোগ অঞ্চলে পরিণত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি বোঝার পর অস্ট্রেলিয়ান এবং তাসমানিয়ান সরকার একসাথে এই দ্বীপ থেকে বিড়ালের সম্পূর্ণরূপে অপসারণের সিদ্ধান্ত নেয়। তারা জিপিএস প্লাস মোশন সেন্সর ব্যবহার করে এই বিড়ালগুলো মূলত কোথায় থাকে তা খুঁজে বের করে। এইভাবে 2002 সালে তারা এই বিড়ালগুলোকে ধরার জন্য ফাঁদ স্থাপন করতে শুরু করে। টানা 6 বছর কঠোর পরিশ্রম করার পর 2006 সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে ম্যাকোয়ারি আইল্যান্ডে এখন একটি বিড়ালও অবশিষ্ট নেই। এর প্রভাব তাৎক্ষণিকভাবে দেখা যায়। যে পাখিরা আগে ভয়ের কারণে এই দ্বীপ ছেড়ে চলে গিয়েছিল, তারা এখন ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। তারা আবার সেখানে বসবাস করছে। কিন্তু গল্পটি এখানে শেষ হয়নি। পরবর্তী বড় হুমকি ছিল খরগোশ। এই খরগোশের সংখ্যা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল এবং তাদের কারণে পুরো আইসল্যান্ড ময়লা এবং ধ্বংসে ভরে গিয়েছিল। এই খরগোশগুলো এই দ্বীপের 90% বেশি এলাকা ধ্বংস করে দিয়েছিল। এই অবস্থা দেখে অনেক পরিবেশ গবেষক বলেছেন যে এই বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা খুব কঠিন। তাই আবার অস্ট্রেলিয়ান এবং তাসমানিয়ান সরকার একসাথে একটি বিশাল অভিযান শুরু করেন। এই অভিযানে
অভিযানের মোট ব্যয় ছিল $24 মিলিয়ন। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ম্যাকোয়ারি দ্বীপের সমস্ত ইঁদুর এবং খরগোশকে সম্পূর্ণরূপে অপসারণ করা এবং সেখানকার মূল বাস্তুতন্ত্র ফিরিয়ে আনা। এবং সর্বপ্রথম তারা সিদ্ধান্ত নেয় যে সেখানকার সমস্ত খরগোশকে সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। এই অভিযান সফল করার জন্য বিজ্ঞানীরা হেমোরোজিক ডিজিজ ভাইরাস নামে একটি বিশেষ জৈবিক অস্ত্র ব্যবহার করেছিলেন। যেহেতু খরগোশরা গাজরকে খুব পছন্দ করে, তাই এই ভাইরাসে আক্রান্ত গাজরগুলো পুরো দ্বীপে ছড়িয়ে দেওয়া হয়েছিল। খরগোশরা সেই গাজর খাওয়ার সাথে সাথেই তারা মারা যায়, তাদের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়ে এবং তারা ধীরে ধীরে মারা যেতে শুরু করে। এই জৈবিক কৌশলটি প্রায় 70% খরগোশকে মেরে ফেলেছিল। কিন্তু একটি বড় চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে: অবশিষ্ট খরগোশ এবং সবচেয়ে সমস্যাযুক্ত ইঁদুর। এখন তাদের উভয়কে মেরে ফেলার জন্য বিজ্ঞানীরা আরেকটি স্মার্ট পরিকল্পনা করেছিলেন। তারা ভেবেছিলেন যে আমরা যদি শীতকালে তাদের মেরে ফেলি তবে পাখিদের কোনো ক্ষতি হবে না, কারণ শীতকালে সমুদ্রের পাখিরা এই দ্বীপ ছেড়ে অন্য জায়গায় চলে যায়। যদি এই অপারেশন অন্য কোনো ঋতুতে করা হতো তবে বিপদ ছিল যে পাখিরা যদি বিষাক্ত ইঁদুর বা খরগোশ খেয়ে ফেলতো তবে তারাও মারা যেতে পারে। তাই অনেক চিন্তা ভাবনার পর তারা শীতকালেই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এই বিশাল অভিযানের সময় একটি বিষাক্ত টোপ হেলিকপ্টারের মাধ্যমে পুরো ম্যাকোয়ারি দ্বীপে 300 টন বিষাক্ত খাবার ফেলে দেওয়া হয়েছিল। এর প্রভাবও ছিল অসাধারণ। বিপুল সংখ্যক ইঁদুর এবং অবশিষ্ট খরগোশ মারা গিয়েছিল। কিন্তু এখানে বিজ্ঞানীদের একটি বড় প্রশ্ন ভাবা শুরু হয়েছিল যে এই দ্বীপ থেকে কি সমস্ত ইঁদুর এবং খরগোশ সত্যিই সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে? কারণ যদি একটি বা দুইটি অবশিষ্ট থাকে এবং তারা আবার প্রজনন শুরু করে তবে একই পরিবেশগত বিপর্যয় আবার ফিরে আসতে পারে। এই ভয়ের কারণে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে তারা এই দ্বীপে উচ্চ প্রশিক্ষিত কুকুর নিয়ে এসেছিল, যাদের বিশেষভাবে ইঁদুর এবং খরগোশগুলোকে শুকে এবং খুঁজে বের করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এই বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরগুলোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে তারা কেবল শুকে ইঁদুর এবং খরগোশগুলোকে খুঁজে বের করতে পারত না, বরং তাদের তাৎক্ষণিকভাবে ধরে মেরে ফেলতেও পারত। যখন এই কুকুরগুলোকে ম্যাকোয়ারি আইল্যান্ডে ছেড়ে দেওয়া হয়েছিল তখন তারা বিশ্বকে তাদের আসল জাদু দেখিয়েছিল। যেখানেই ইঁদুর বা খরগোশ লুকিয়েছিল তারা তাদের খুঁজে বের করে সম্পূর্ণরূপে নির্মূল করেছিল। ধীরে ধীরে যে দ্বীপটি আগে একটি নির্জন মরুভূমির মতো হয়ে গিয়েছিল তা আবার সবুজ এবং সুন্দর হয়ে উঠতে শুরু করে। শুধু তাই নয়, বিজ্ঞানী এবং গবেষকেরা এই অভিযানের প্রতি এতটাই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এবার এই অভিযান কোনো পরিস্থিতিতেই ব্যর্থ হবে না। সেই কারণেই এই উচ্চ প্রশিক্ষিত কুকুর এবং তাদের মানব দলগুলো এই দ্বীপে বহু মাস ধরে অবস্থান করেছিল, যাতে প্রতিটি ইঁদুর, প্রতিটি খরগোশকে সম্পূর্ণরূপে ধ্বংস করা যায়। অবশেষে কোটি কোটি টাকা ব্যয় করার পর এই অভিযান সম্পূর্ণরূপে সফল হয়। 8 এপ্রিল 2014 সালে অস্ট্রেলিয়ান এবং তাসমানিয়ান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে এখন এই দ্বীপে কোনো ইঁদুর, খরগোশ এবং কোনো বিড়াল নেই। এর মাধ্যমে ম্যাকোয়ারি দ্বীপটি, যখন এই দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয়েছিল তখনকার মতো তার পুরনো গৌরব ফিরে পেয়েছে। এটি তখনকার মতোই দুর্দান্ত দেখতে শুরু করেছে। এই অভিযানের সাফল্য কেবল এই দুটি সরকারের জন্যই গর্বের বিষয় হয়ে ওঠেনি, বরং বিশ্বের অনেক দেশ এটিকে অনুপ্রেরণা হিসেবে দেখেছে যে যদি কোনো সরকারের নিষ্ঠা এবং বৈজ্ঞানিক পরিকল্পনা থাকে তাহলে যে কোনো পরিবেশগত বিপর্যয়কে বিপরীত করা যেতে পারে এবং আবারও জীবন দেওয়া যেতে পারে। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।